ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইসরায়েলের হাইফা, তেল আবিব, বীরশেবার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনিয়া আফরোজ। টানা 8 দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। বৃহস্পতিবারও ইসরায়েলের হাইফা, তেল আবিব, বীরশেবা শহরে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায় ইরান। এইসব হামলায় অন্তত 240 ইসরায়েলি আহত হন। অন্যদিকে ইরানের উত্তরাঞ্চলীয় রাশদ শহরের সাফি দুরুদ শিল্প শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে সিদ্ধান্ত 2 সপ্তাহের মধ্যে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এ সংঘাতের শেষ কোথায় তা অনুমানও করতে পারছে না বিশ্ব সম্প্রদায়। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিক্ষণে। বৃহস্পতিবারও দেশ দুটি একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এদিন ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে ইরানের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়। অনেক মানুষ আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানের হামলায় ইসরায়েলের নরওয়ের দূতাবাসেও আগুন ধরে যায়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর মধ্যে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন মৃত সাগরে প্রতিহত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা তেহরানের দক্ষিণে কাহরিজাক এলাকায় একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। একই দিন IDF জানায়, তারা বৃহস্পতিবার রাতভর 60টির বেশি যুদ্ধবিমান নিয়ে তেহরানে হামলা চালিয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র তৈরির একাধিক কারখানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বে পতন বা বদল তাদের হামলার লক্ষ্য নয়, তবে হামলার কারণে সেটি হতেও পারে। শাসন ব্যবস্থা বদলানো কিংবা শাসন ব্যবস্থার পতনের বিষয়টি প্রথমত এবং পুরোপুরি ইরানি জনগণের বিষয়। এর কোনো বিকল্প নেই, যে কারণে আমি একে লক্ষ্য হিসেবে ঠিক করিনি। এটা একটা ফল হতে পারে, কিন্তু এটা আমাদের আনুষ্ঠানিক বা নির্ধারিত লক্ষ্য নয়। এ সময় ট্রাম্প তাদের সঙ্গে ইরানি হামলায় যুক্ত হোক বা না হোক, তেহরানের সব পারমাণবিক স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের আছে বলেও দাবি করেন নেতানিয়াহু। তার বক্তব্যের কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, ইরান যুদ্ধে ওয়াশিংটন জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। হোয়াইট হাউস জানায়, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে গিয়ে সমঝোতার সুযোগ দিতেই এই 2 সপ্তাহ অপেক্ষা করতে চান ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। এদিকে নিজেদের পরমাণু প্রকল্প ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই বৈঠক হতে যাচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এর মধ্যে বৈঠকের পর কথা জানানো হয়েছে। ল্যামি বৈঠক শেষে বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত সংকটজনক এবং তারা দীর্ঘমেয়াদে ইরানের পরমাণু ইস্যুর একটি কূটনৈতিক সমাধান কিভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মুখপাত্রে বরাত দিয়ে জানানো হয়, উভয় মন্ত্রী একমত হয়েছেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন ল্যামি। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে, তাই সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তিনি।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়। পেনি ওং আরও বলেন, যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান তাদের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এ উদ্দেশ্যে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরার রুটে কনসুলার কর্মী মোতায়েন করছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। বিশেষ করে আজারবাইজানের সীমান্ত পারাপারে যেন ভ্রমণকারী নাগরিকরা সমস্যা না পড়েন সেজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। ইরানের উপর ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে দেশটি। এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবেও মন্তব্য করেছে উত্তর কোরিয়া। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। অন্যদিকে পিয়ংইয়ংয়ের কাছ থেকে উত্তর কোরিয়া 10 রাউন্ড আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে দাবি করেছে সিউল। ইরান ইসরায়েলের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানে ফ্লাইট স্থগিত থাকায় প্রায় 12,500 ইরানি হাজি সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন। এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইরান সরকার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজিদের ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহারের চিন্তা করলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সৌদি আরব এবং ইরাকের সঙ্গে সমন্বয় করে স্থল সীমান্ত দিয়ে হাজিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ইরানি হাজিদের প্রয়োজনীয় সব সুবিধা ও সেবা প্রদান করা হচ্ছে এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানার ক্ষমতা এখন ইসরায়েলের নেই। ভূগর্ভে আঘাত হানার মতো অস্ত্রের একটি এখনও অব্যবহৃত রয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে সে মারাত্মক অস্ত্রের নাম বাংকার বাস্টার বোমা। পশ্চিমা মিত্রদের ছাড়া এই বোমার ব্যবহার ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি হল 30,000 পাউন্ডের একটি বোমা, যা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। মনে করা হয় নির্ভুলভাবে শত্রুপক্ষের ঘাঁটি বা বড় কোনো ব্যবস্থাপনা বা বাংকার ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই বোমার। তাই এর অপর নাম বাংকার বাস্টার। ইরানের ফর্দ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টকে এখনও বাগে আনতে পারেনি ইসরায়েল, কারণ ইরানের ওই পরমাণু কেন্দ্রের অবস্থান মাটির নিচে। পাহাড় দিয়ে সুরক্ষিত সেই জায়গা এমনভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্রের হামলা অনায়াসে সহ্য করে নেওয়ার ক্ষমতা আছে তার। বিশেষজ্ঞদের মতে ইরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে শুধুমাত্র 14 টন ওজনের এমওপিই। 200 ফুট শক্তিশালী পাথর ভেদ করে লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম কেবল যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার। বোয়িংয়ের নকশায় তৈরি এমওপির বাইরে রয়েছে একটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণ, যা পাথর এবং কংক্রিটের গভীরে প্রবেশ করার সময়ও বোমাটিকে অক্ষত রাখতে সাহায্য করে। প্রায় 2,500 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বাংকার বাস্টার, ফলে মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে বোমাটি। আর মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরই বোমাটি বিস্ফোরিত হয়, ফলে ক্ষতি হয় সবচেয়ে বেশি। বাংকার বাস্টারে জিপিএস এবং নেভিগেশন সিস্টেম থাকায় লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি। কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই আঘাত করে এই বোমা। এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি বাংকার বাস্টার, তবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এটি।
এই ভারী বোমা লক্ষ্যবস্তু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে মার্কিন বহরে থাকা একমাত্র B-2 স্পিড স্টেলথ বোমারু বিমান। জ্বালানি ছাড়াই প্রায় ৬,০০০ নটিক্যাল মাইল উঠতে পারে বিমানটি। ২০০০ সালের গোড়ার দিকে নর্থ্রপ গ্রুমান এবং লকহিড মার্টিন প্রথম MOP তৈরি করার কাজ শুরু করে। MOP তৈরির পর বোমাটিকে নিয়ে প্রাথমিক পরীক্ষা শুরু হয় ২০০৪ সালে। আর ২০১১ সালে মার্কিন বিমান বাহিনীর হাতে পৌঁছে যায় এই অস্ত্র। মনিরুজ্জামান বাবু, ৭১। ফ্রান্স ও যুক্তরাজ্যে তাপপ্রবাহে নাকাল জনজীবন। অন্যদিকে মেক্সিকোতে ধেয়ে আসছে হারিকেন, আর ব্রাজিলে ভারী বৃষ্টিতে বন্যায় পানিবন্দী মানুষ। দর্শক, এক নজরে দেখে নেব সেই খবরগুলো। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন এরিক। মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে স্থানীয় সময় বৃহস্পতিবারের মধ্যেই ক্যাটাগরি 3 ঝড়ে রূপ নিতে পারে হারিকেনটি। চিয়াপাস, গুয়েরেরো ও ওয়াহাকা রাজ্যসহ পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে ২,০০০-এর বেশি আশ্রয়কেন্দ্র। প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলের দক্ষিণ রাজ্য রিও গ্র্যান্ড দো সুলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। রেড অ্যালার্ট জারি করেছে রাজ্যের সিভিল ডিফেন্স। নিরাপদ আশ্রয়ের জন্য সতর্ক করা হয়েছে দো সুল রাজ্যের আশেপাশের রাজ্যের বাসিন্দাদের, আর প্লাবিত এলাকার কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা পৌঁছেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের ব্রাইটনেও তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য জারি করা হয়েছে অ্যাম্বার অ্যালার্ট। দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এবং আবহাওয়া অফিস বলছে, ক্রমাগত তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যের উপরেও। ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। এদিকে সপ্তাহের শেষে দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন মধ্যাহ্ন বিরতি। মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় এক ঘোষণা জানিয়েছে, প্রতিদিন দুপুর ১২টা৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের বাইরে রোদে কাজ করানো যাবে না। আইন না মানলে রয়েছে ৫০,০০০ দিরহাম জরিমানা। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালীন বিরতি কার্যকর হচ্ছে। নিয়মটি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সিদ্ধান্তকে শ্রমিকদের হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। আইন মানার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। মধ্যাহ্ন বিরতি চলাকালীন সময়ে দুপুর 12:30 থেকে বিকেল 3টা পর্যন্ত রোদে কিংবা বাহিরে কাজ করা নিষেধ। আসুন আমরা সকলে গ্রীষ্মকালীন স্বাস্থ্যবিধি এবং আমিরাত সরকারের মধ্যাহ্ন বিরতির নিয়মাবলী মেনে চলি। টানা ৩ মাস শ্রমিকদের জন্য ছায়াযুক্ত ও ঠান্ডা বিশ্রাম স্থান, ঠান্ডা পানি ও ওরাল স্যালাইন, ফার্স্ট এইড কিট, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বলেছে আমিরাত সরকার। ৩ ঘন্টার যে ছুটি দেওয়া হয়েছে, এই ৩ ঘন্টার একটা রেস্টের কারণে আমরা ৩ ঘন্টার পরবর্তী সময়ে কাজ করতে গেলে আমাদের কাজের এনার্জিও বাড়তেছে। নজরদারি ও সচেতনতা নিয়ে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর ৯৯% কোম্পানি এই আইন মেনে চলেছে। এবছরও বিভিন্ন মনিটরিং টিম মাঠে থাকবে এবং হটলাইন ও অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ গ্রহণ করা হবে। আমরা সকলে এই আইন মেনে চলার চেষ্টা করব এবং যারা বাইরে কাজ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করব তারা যেন এই গরমের ভিতরে বাইরে কাজ করে ক্ষতিগ্রস্ত না হয় এবং সরকারের আইন কানুন মেনে চলে। অতিরিক্ত গরমের কারণে কর্মস্থলে মৃত্যুবরণ ঠেকানো এবং শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার আইন করায় খুশি আমিরাতের প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশি। আফসানা শাওন, ৭১।